শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের এমপিরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকার অঙ্গীকার। পুনর্নির্বাচনের দাবিতে বিকেলে কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট। গুলশানে প্রার্থীদের বৈঠক। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা, পরিবেশ নিয়ে অসন্তোষ, ফের অভিযোগ গঠনের শুনানি। নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। সংবাদে আরো থাকছে: উচ্চগতির ইন্টারনেটে প্রায় 9 কোটি মানুষ, দাম কমলে অর্থনীতিতে প্রভাব ফেলবে বলছেন বিশেষজ্ঞরা। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিকল্পধারা ও স্বতন্ত্র সদস্যরা শপথ নিয়েছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন তারা। তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপি ও গণফোরামের 7 সংসদ সদস্য শপথ নেননি। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ দলীয় সাংসদরা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুরুতে নিজেই নিজের শপথ নেন, সেই সঙ্গে শপথ বইয়ে স্বাক্ষর করেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরা প্রথম দফায় শপথ গ্রহণ করেন। স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করান। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। পরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বিকল্পধারা, জাতীয় পার্টি জেপি, তরিকত ফেডারেশনের 1টি ও 3 জন স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মহাজোটের শরিক দ্বিতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির সাংসদরা শপথ নেন। শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা। এদিকে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপির 5 জন ও গণফোরামের 2 জন শপথ নেননি। তবে বিধান অনুযায়ী অধিবেশন শুরুর 90 দিনের মধ্যে শপথ নেওয়ার সুযোগ রয়েছে। গেল 30 ডিসেম্বরের নির্বাচনে 298 আসনের ফলাফলে 288 আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করলেন। আগামী 5 বছরে সরকারের উন্নয়ন প্রকল্প এবং নিজ এলাকায় দেওয়া ওয়াদা পালনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক পরিবর্তন আনার অঙ্গীকার করলেন সাংসদরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকার করেছেন একাদশ জাতীয় সংসদের এমপিরা। জনগণের ভোটে মূল্যায়ন করতে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রতিনিধিদের সংসদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাতীয় সংসদকে অর্থবহ করার জন্য একজন সংসদ সদস্য হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে পারবো স্বচ্ছতা এবং সততার সঙ্গে। যে নারীদের উপস্থিতি ভোটার হিসাবে তাদের যে আগ্রহ, এই বিষয়টা কিন্তু এবার একটা বিস্ময় ছিল। এখন থেকে আমি আমার ইউনিয়নে যে করেছি তার চেয়ে বেশি কাজ আমি বাকি ইউনিয়নগুলো করব, বাকিগুলোকে মডেল ইউনিয়ন হিসেবে আমি সাজাবো। কাজের মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ পাওয়া যাবে যে আসলে কিভাবে তরুণদের নিয়ে একসাথে কাজ করা যেতে পারে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এই ধারাবাহিকতাটা বজায় রাখাই আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা সরকারি দলের সাথে রয়েছি, জনগণের প্রতিনিধি হিসেবে যে কাজগুলো আমাদের করার কথা সেটা অনেক কাজ, সে কাজগুলো আমরা করবার চেষ্টা করি। বিগতবারও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলাম, আমি সরকারের সহযোগিতা পেয়েছি, উন্নয়ন করতে পেরেছি। প্রথম রিয়াকশনেই যে কথা বলেছেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের, এটা আমরা ভাবি না। আমরা আশা করি যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। নির্বাচন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট।
সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে যোগ দেওয়ার আগে আসমা আব্দুর রব জানান, জনগণকে সাথে নিয়েই ভোট কারচুপির জবাব দেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানান তিনি। এর আগে সকাল থেকেই গুলশান কার্যালয়ে আসতে থাকেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। বৈঠকে পরবর্তী করণীয় আলোচনা করে বিকেলে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। জনগণের কাছ থেকে তাদের মতামত নেব, সাক্ষ্য প্রমাণ নেব, তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে, কমনওয়েলথের কাছে। আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচনে গিয়েছিলাম, এখন এটাকে প্রতিহত হোক, এটাও আমরা জনগণের সাথে নিয়ে করব। বিএনপি চেয়ারপারসন খালেদার বিরুদ্ধে দায়ের নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি 13 জানুয়ারি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে হাজির করা হয়। কারাগারের ভেতর আদালতের সংকুচিত পরিবেশ ও আইনজীবীদের বসার পর্যাপ্ত স্থান না থাকায় অস্বস্তি প্রকাশ করেন খালেদা জিয়া। মামলায় বিচারক পরিবর্তন হওয়ায় ফের অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। নাইকো দুর্নীতি মামলার সূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রে প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। সেনাবাহিনী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে পেরেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় 3টি স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। পরে তিনি সাংবাদিকদের বলেন, মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছে, তাই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাও বেড়েছে। জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, দেশ ও জাতির কল্যাণে অতীতের মতো এবারও কাজ করেছে। সেনাবাহিনী ভোটারদের শঙ্কামুক্ত হয়ে ভোট দেওয়ার যে কথা দিয়েছিল তা রক্ষা করেছে বলে মন্তব্য করেন তিনি। নির্ভয় দিতে, তারা যাতে ভোট দিতে পারে, এবং সেই হিসাবে আমি মনে করি যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়েছি। উচ্চগতির ইন্টারনেট সুবিধা দেশের প্রায় 9 কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। এছাড়া গত 10 বছরে 1 MBPS গতির ইন্টারনেটের দাম কমে 400 টাকার ঘরে নেমে এসছে। আর উচ্চগতির এই ইন্টারনেট ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে বলে আশা অর্থনীতিবিদদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত নিয়ে শাহরিয়ার ইমনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশে 2009-এর দিকে 1 MBPS গতির ইন্টারনেটের দাম ছিল 78,000 টাকা। পর্যায়ক্রমে দাম কমে বর্তমানে 400 টাকার ঘরে এসে পৌঁছেছে। ফলে উচ্চগতির ইন্টারনেট এখন প্রায় সবার হাতের নাগালে চলে এসেছে। আমার অফিসে ইউজ করছি, আমার বাসায় ইউজ করছি ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন, তো আমি কিন্তু স্যাটিসফাইড। ইন্টারনেট যতটা রিজনেবল আমাদের জন্য হবে, ইউজার বাড়বে, এবং ইউজার বাড়লে আমাদের কমিউনিকেশনটা অবশ্যই ভালো হবে। গতির সাথে পাল্লা দিয়ে দাম কমায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। দুইটা মিলিয়ে কিন্তু যে এফেক্টটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনেটের এখন সারা দেশময় যে পপুলারিটি, এবং আপনি মানে আমাদের যে এখন 9 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ইউজ করে, সো সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেটের উপরে বেস করে যে ই-কমার্স ব্যবসাগুলো, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করছি ট্রেড লাইসেন্সের জন্য বা পাসপোর্টের জন্য, বা ফর্ম ডাউনলোড করছি, সে এই জাতীয় কাজকর্ম পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। ইন্টারনেট খরচ আরও কমানো গেলে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয় গ্রামীণ জনগোষ্ঠীর চেহারা পাল্টে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। সরকারের উচিত হবে এখান থেকে টাকা আয়ের লক্ষ্যটাকে লক্ষ্য হিসেবে না রেখে এই খাতের উন্নয়নটাকে লক্ষ্য হিসেবে নেওয়া। শাহরিয়ার ইমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল সহ গ্রেফতার 2। উত্তরাঞ্চলে কনকনে শীত, শৈত্যপ্রবাহ অব্যাহত, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর 2টার 21 সংবাদ।
নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ইন্ধনদাতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হলো। নোয়াখালীর সুবর্ণচরে রোববার রাতে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভুক্তভোগীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার ইন্ধনদাতা রুহুল আমিন সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভোরে রুহুল আমিনকে সুবর্ণচর উপজেলার উত্তর ওয়াবদা এলাকার একটি খামার বাড়ি থেকে এবং বেচু নামের একজনকে খাজুরিয়া এলাকার একটি ইট ভাটা থেকে গ্রেপ্তার করা হয়। দেশের উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় বাকিটা জানাচ্ছেন রত্না জামান। কয়েকদিন থেকেই উত্তরের জেলাগুলোতে বইছে শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁও ও তার আশপাশে রাতে কুয়াশার সঙ্গে বয়ে যায় হিমেল হাওয়া। আবার দিনে সূর্য ওঠার পর শীতের তীব্রতা একটু কমলেও ওঠানামা করছে তাপমাত্রা। শীতের দাপটে কাজ মিলছে না খেটে খাওয়া মানুষের। একটা কম্বল পাইছে না, আমার কাম কাজ নাই তো নাই, ভাইয়া সোয়া না খায় মরে যাবে। আমার কম্বল মোর মিলেনি, কম্বল পাওনি, শীত খুব ঠান্ডা। চুয়াডাঙ্গায় প্রতিদিন বাড়ছে শীতের তীব্রতা। সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজকর্ম। বর্তমানে যে ঠান্ডা পড়ছে, এতে সকালবেলা উঠে স্বাভাবিক কাজগুলো করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। সূর্য যে টাইমে ওঠার দরকার সে টাইমে উঠছে না। ঠান্ডা, যার কারণে বাসা থেকে অফিসে যাব সমস্যা হচ্ছে প্রচুর। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন থেকে গাইবান্ধায় পড়েছে ব্যাপক শীত। এতে দুর্ভোগ বেড়েছে দরিদ্র, অভাবী ও ছিন্নমূল মানুষের। তীব্র শীতে কাঁপছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আশ্রিতরা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশুও। রত্না জামান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। অনুকূল আবহাওয়ায় নাটোরে এবার শীতের সবজির বাম্পার ফলন হয়েছে, তাই বাজারে সবজির দাম ক্রেতার নাগালে আছে। আর আবাদের খরচ কম হওয়ায় কৃষকও মুনাফা করছে। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। নাটোরে এবার ৮,০০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্য ধরা হয়। এরই মধ্যে সব ধরনের সবজি বাজারে উঠেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সবজি আবাদে খরচও হয়েছে কম, নেই পোকামাকড়ের উপদ্রব। অনেক কৃষক একই জমিতে 3 রকমের সবজি চাষ করে লাভবান হচ্ছেন। লোকসানের সংখ্যা কম হয় আগামীতে আরো বেশি জমিতে শীতকালীন সবজি আবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন অনেক কৃষক। 10-12 খরচ হয়, এটা মনে করেন যে আগে ভাগে যদি বাজারে বেচতে পারি তাহলে ইনশাল্লাহ 40-50 হাজার টাকা বিক্রি। পালং শাক কম হইলে ওই জমি থেকে 20-25-30 হাজার টাকাতে বেচবো। খরচ বলতে গেলে 3-4-5 হাজার টাকা। সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আর লাউ বিক্রি হচ্ছে 20 টাকা পিস, আর শসাটা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। অন্য ফসল থেকে সবজি চাষে লাভবান পাচ্ছি আমি। আমরা সিম চাষ করি, লাউ চাষ করি, বাড়ির কানাচা শাকসবজি চাষ করি, তাতে উন্নতি ভালোই দিচ্ছে। মার্চ মাস পর্যন্ত শীতের সবজি চাষের শেষ সময় নির্ধারিত হলেও এখনই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে দাবি জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পোকামাকড় উপদ্রব কম, একদিক থেকে আরেক দিক থেকে যতটুকু হয় সেটা হাত বাছাই এবং লেয়ারের মাধ্যমে তারা কন্ট্রোল করে নিরাপদ সবজি উৎপাদন করে এই জাতিকে উপহার দিয়ে থাকে। নাটোর সবজি চাষের উপযোগী এলাকা ও লাভ বেশি হওয়ায় চাষ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচে আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। যুক্তরাষ্ট্রে অচল অবস্থা নিরসনে কংগ্রেস নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ব্যর্থ। জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের বিপক্ষে 2-0 গোলের জয়। আর এই সাথেই শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের এমপিরা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থাকার অঙ্গীকার।
শপথ নেয়নি ঐক্যফ্রন্ট। পুনর্নির্বাচনের দাবিতে বিকেলে কমিশনের স্মারকলিপি। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা পরিবেশ নিয়ে অসন্তোষ, ফের অভিযোগ গঠনের শুনানি। নির্বাচনে জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।